বিএনপির দুষ্ট লোকদেরকে তারা অবাধ লাইসেন্স দিয়ে দিয়েছে অপকর্ম করার জন্য আসছে। ইউটিউব খুলে দেখেন, তারপরে ফেসবুক খুলে দেখেন, লিঙ্কডইন খুলে দেখেন, বাইডু খুলে দেখেন, অন্যান্য যে সকল আরও টিকটক খুলে দেখেন, সেখানে নেগেটিভ হোক পজিটিভ হোক, যদি 10টি আপনার খবর থাকে, 10টির মধ্যে 8টি খবরের সঙ্গে আওয়ামী লীগ নামটি জড়িত, পক্ষে হোক বিপক্ষে হোক। ফলে আওয়ামী লীগকে ভোলানো যাচ্ছে না। 1। 2 নম্বরে এই যে জরিপগুলো হচ্ছে, সেই জরিপের যে ফলাফল, সেই ফলাফলটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আওয়ামী লীগের পক্ষে পুরো ফলাফল এরকমই সবার কাছে তুলে ধরা হচ্ছে। কিন্তু বাস্তবে বিষয়টা কি? বাস্তবে যে বিষয়টা কি, এটি আমরা এখনো বুক ফুলিয়ে কিন্তু বলতে পারছি না। কয়েকদিন আগে যেভাবে বলতে পারতাম যে শতভাগ ইলেকশন হচ্ছে, 2 বছরের মধ্যে ইলেকশন হচ্ছে, কিন্তু এই জানুয়ারি মাসে এসে এখন সেই বিশ্বাসটা আর নেই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বা 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা মতো একটা একেবারে 100% কনফার্ম, এই কথা ডক্টর ইউনূস সাহেবও বলতে পারবেন না। এবং এখান থেকে আমাদের বেদনার শুরু, কষ্টের শুরু। আবার বিএনপি যে নির্বাচনটা চাচ্ছে 2025 সনের ডিসেম্বরের মধ্যে অথবা 2025 সনের আগস্টের মধ্যে, এটি যে হবে তাও বলতে পারছি না। আবার ছোট ছোট রাজনৈতিক দল যারা সরকারের পক্ষে আছে একদল, আবার বিএনপির পক্ষে আছে একদল, তারা যে সরকারকে খুশি করার জন্য তারা বলছেন যৌক্তিক সময়ে ইলেকশন হবে, তারপর প্রয়োজনীয় সংস্কার শেষে ইলেকশন হবে, এই কথাগুলো তারা বলছে। এটিকে ফেলে দেওয়ার মতো নয়। এখন বাস্তব অবস্থা কি? বাস্তব অবস্থা হলো যে সরকার সংস্কারের নামে যে প্রশ্নগুলো উত্থাপন করেছে, এতে পুরো পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এবং সরকার ইতিমধ্যে সার্কুলার জারি করে ভ্যাট আরোপ করেছে, ফ্ল্যাট ভ্যাট প্রায় 12,000 কোটি টাকা এই অন্তর্বর্তীকালীন সরকার ভ্যাট এবং অতিরিক্ত ট্যাক্স, শুল্ক এবং অবগারি শুল্ক এর মাধ্যমে জনগণের কাছ থেকে নেবে। যদি সরকার খুব স্বল্পতম সময়ের মধ্যে চলে যাওয়ার প্ল্যান তাদের থাকতো, তাহলে এই কাজগুলো কোনো অবস্থাতেই তারা করতো না। তারা একটা লং টার্ম সময় নিয়ে তারা থাকতে চাচ্ছে। তো এই জন্য সরকারের যে অর্থনৈতিক ভিত্তি, এটাকে তারা চলমান রাখতে চাচ্ছে। দ্বিতীয়ত, ব্যাংকিং সেক্টরেও তারা কিন্তু ছাড় দিচ্ছে, এসএলএমের কোম্পানিগুলোকে ছাড় দিচ্ছে, অনেককে তারা ছাড় দিচ্ছে। এর কারণে তারা একটা স্টেবল ইকোনমি রাখতে চাচ্ছে। কিন্তু তারা যদি খুব স্বল্পতম সময় হতো, তাহলে এগুলো নিয়ে তারা মাথা ঘামাতো না। 3 নম্বর হলো যে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। তো বিএনপির দুষ্ট লোকদেরকে তারা অবাধ লাইসেন্স দিয়ে দিয়েছে অপকর্ম করার জন্য। এরপর সন্ত্রাসীদেরকে তারা বলতে গেলে জামাই আদর করছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং আপনাকে একটা ছোট উদাহরণ দিই, যেমন গত শুক্রবার আমি নামাজ পড়ে আসতেছিলাম, ধানমন্ডি 1 নম্বর সড়ক দিয়ে ঢাকা কলেজের দিকে আমি যাচ্ছিলাম। তো 1 নম্বর রাস্তাটা যেখানে শেষ হয়, ওর মোড়েই একটা পুলিশ বক্স আছে। আর ওই পুলিশ বক্সের ঠিক উল্টো দিকে হলো আড়ংয়ের একটা বিশাল শোরুম আছে। এবং ওই জায়গাটা প্রচণ্ড ব্যস্ত, রিক্সা দাঁড়ার সবসময় 24 আওয়ার্সের মধ্যে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। তো এইরকম ব্যস্ত জায়গাতে আমি দেখলাম যে পুলিশ বক্সটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। ওটির যে সদর দরজা, ওটি বন্ধ, আর পেছনের দরজা সেটিও বন্ধ, এবং ভিতরে বেশ কয়েকজন পুলিশ বসে খোশ গল্প করছে। আর রাস্তার উল্টো দিকে, যেটি ধানমন্ডির মতো জায়গাতে, এবং তাও আবার 1 নম্বর সড়কে, কল্পনাই করা যায় না, 10 থেকে 12 জন কিশোর গ্যাং, ধারালো চাকু কোমরে তাদের গুজা ছিল, সেইগুলো বের করে কাকে যেন দাবড়াচ্ছে। আর আশেপাশের লোক প্রাণ ভয়ে চিৎকার করে দৌড়ে পালাচ্ছে। কেউ একটা টু শব্দ করছে না, আর
ওই যে ঘটনাগুলো ঘটছে তার থেকে জাস্ট রাস্তার উল্টো দিকে 30 ফিট দূরে বা 40 ফিট দূরে পুলিশ বক্স। পুলিশ সেদিকে কোনো খেয়াল করছে না। তো বুঝেন যে আইন শৃঙ্খলাটা কোন পর্যায়ে আছে। একজন অভিযোগ করে বলছিলেন যে তার দোকানটা লুট হয়ে গেল। বিরাট একটা দোকান, ধানমন্ডি ২ নম্বর সড়কে সিটি কলেজের সামনে একটা খুব বড় ফার্মেসি, ওষুধের দোকান। তো তিনি অসহায়ের মতো চিৎকার করে বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চাইতে গেলেন, দোকানের মালিক, এবং সেনাবাহিনীর কাছেও গেলেন তিনি। তো তিনি খুব অবাক হয়ে কাঁদতে কাঁদতে বললেন আমাকে যে সেনাবাহিনীর যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে দেখে, টহলরত অবস্থা দেখে আমি আমার প্রাণ পেলাম, মনে হলো যে আমি এখন বেঁচে গেছি। খুব বড় একটা ফার্মেসি, ওষুধের দোকান, সিটি কলেজ এর সঙ্গে পপুলারের ঠিক উল্টো দিকে, একেবারে সম্পূর্ণ লুট করে সন্ত্রাসীরা সেই দোকানটা বন্ধ করে দিয়েছে। তো তিনি এই ঘটনা যখন ঘটছে তখন সেনাবাহিনীর টহল টিমের কাছে গেলেন। সেনাবাহিনীর টহল টিম জাস্ট তার দিকে তাকিয়ে রইল, তার কথা শুনল, তারপরে আবার সেখান থেকে তারা চলে গেল, ডানে বামে কিছুই তাকালো না। তার দোকানটা পরিপূর্ণভাবে লুট হয়ে গেল এবং এখনো পর্যন্ত সেই দোকান সে খুলতে পারেনি। সেই লোক কোনোদিন আওয়ামী লীগ করেনি, জামাতের লোক হিসেবে ওই এলাকাতে ব্যাপকভাবে পরিচিত। তাহলে বোঝার চেষ্টা করেন যে জনপ্রিয়তা কমানোর জন্য কিভাবে মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে। এক থানার ওসি, আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে অনেকে আসে, তো আমি বললাম যে ওসি সাহেব কি করেন? তো বলল ওসি সাহেব তো একটা বিশেষ রাজনৈতিক দলের। কোন দলের? উনি বললেন যে জামাতের। ভালো কথা। তো জামাতের লোক, তার তো সৎ হওয়ার কথা, সৎ হওয়ার কথা। রাজধানীর একটা বড় থানা, খুবই বড় থানার অবস্থা, সৎ হওয়ার কথা। তিনি কিছু করছেন না? বলে যে না, তিনি কিছু করেন না। তিনি কথা শুনেনও না, আজও করেন না, শুধু বসেন আর বড় বড় ফুলের তোড়া আর ফল নিয়ে বিএনপির যারা মনোনয়ন পাবেন এরকম সম্ভাব্য 2-3 জন লোক তাদের বাসায় গিয়ে সকাল বিকাল হাজিরা দিয়ে আসেন। তো এই যে একটা অবস্থা চলছে, এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কাউকে হেয় করা, ছোট করা, অজনপ্রিয় করার জন্য একটা প্রচেষ্টা চলছে এবং যারা ক্ষমতা আছে এই ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য একটা প্রচেষ্টা চলছে। কেননা যত বিশৃঙ্খলা হবে, যত দুর্ভিক্ষ হবে, যত অনার সৃষ্টি হবে, এই ক্ষমতা এই সময়টাতে সাধারণত চেঞ্জ হয় না। অশান্তির সময় ক্ষমতা চেঞ্জ হয় না। তো এই দেশটাকে দারিদ্রতার কবলে ফেলার জন্য একটা গ্রুপ কাজ করছে। আর এরই ফাঁকে আওয়ামী লীগের লোকজন যদি হুড় করে ঢুকে পড়ে, তারা যদি জনমত জরিপে ভালো হয়ে যায়, এর কারণে মানুষ তো অতীতকে ভুলে যায়। যে ভুক্তভোগী, যে লোকে যাকে বললাম যার দোকান লুট হয়েছে, তো তিনি বললেন যে আগের জমানাতে তো মায়ের কোলে ছিলাম, আওয়ামী লীগ জমানাতে মায়ের কোলে ছিলাম, কাউকে চাঁদা দিতে হয়নি। আমার এখানে 2-3টা দোকান, আমি তো কাউকে চাঁদা দিইনি কখনো। আমাকে অ্যারেস্ট করছে আওয়ামী লীগের লোকজন, আমি জেলে গেছি, জেল থেকে বের হয়েছি, কিন্তু দোকান থেকে এসে কেউ চাঁদা চাইতে তো সাহস পায়নি। তো এই কথাগুলো সে তো ক্ষোভে বলে ফেলছে, অথচ সে বিএনপি জামাতের একনিষ্ঠ একজন সাপোর্টার। এখন বোঝার চেষ্টা করুন যে জনমত জরিপে এখন কারা এগিয়ে আছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।